বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি কাহিনী শোনাবো, সত্য ঘটনা অবলম্বনে। আশা করছি ভালো লাগবে। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার কমেন্টটি আমার কাছে খুবই মূল্যবান। তো চলুন কাহিনীতে চলে যাই। এটা হচ্ছে অনেক 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 আগের কাহিনী, অনেক বছর আগের ঘটনা। তো এক দেশে এক বাদশা ছিল, যার টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। সে অনেক অনেক বড়লোক ছিল। তখন তার রাজ্যের প্রজারা এবং তার মন্ত্রীরা সবাই বলে যে বাদশা এখনো বিয়ে করছে না কেন, বাচ্চা এখনো বিয়ে করছে না কেন। তো তখন তার মন্ত্রীরা বলল যে বাচ্চা, আপনি একটু তাড়াতাড়ি বিয়ে করুন, সবাই তো আপনাকে নিয়ে বলছে যে আপনি এত রাজ্য আছে আপনার, আপনি এত টাকা পয়সার মালিক, তাহলে তো আপনার অবশ্যই বিয়ে করা উচিত। তখন উনি ভাবলো যে আচ্ছা তাই তো, আমার তো বিয়ে করা উচিত। তখন সবাই বলল যে হ্যাঁ, আপনার বিয়ে করা উচিত। তখন উনি বলল আচ্ছা তাহলে আপনারা মেয়ে দেখেন, আমার কোনো আপত্তি নেই। তখন সবাই ভাবলো আচ্ছা ঠিক আছে, আমরা মেয়ে দেখতেছি। তখন বাদশাকে জিজ্ঞেস করলো যে বাদশা, আপনার কী ধরনের মেয়ে পছন্দ? তখন বাদশা বললেন যে আমার হচ্ছে ধার্মিক, পরেশগার এবং সুন্দর একজন মেয়ে পছন্দ। তারপরে সবাই বলল আচ্ছা ঠিক আছে, আমরা দেখব, মানে ভদ্র এরকম একটা মেয়ে পছন্দ। তখন হচ্ছে পুরো রাজ্যে এটা ছড়িয়ে দেওয়া হলো যে বাচ্চার এমন একজন মেয়ে পছন্দ, যিনি হবে যে সুন্দর, পরেশগার, ধার্মিক, ভদ্র, নম্র। তো সবাই এরকম সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো যে বাচ্চার জন্য এরকম মেয়ে কোথায় পাওয়া যায়। তো অনেক অনেক জায়গা থেকেই প্রস্তাব আসে, কিন্তু এখনও ওনার বিয়ে হয়নি। তো উনি এরকম শুনতে শুনতে একবার হচ্ছে একজন জেলে, ওনার কানেও হচ্ছে এই খবরটা যায়। তো উনি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন যে যেই যেই গুণের কথা বলছে সবই তো আমার মেয়ের মধ্যে আছে। তো উনি কান্না শুরু করেন যে কিন্তু আমি তো একজন জেলে, আমার আমার মেয়েকে তো ওনার পছন্দ হবে না, কারণ তার বংশ হচ্ছে জেলে। যেহেতু কুফু মিলিয়ে বিয়ে করার কথা বলা হয় যে সমান সমান। তো তখন উনি হচ্ছে একটু মন খারাপ করে ফেলেন যে আমার মেয়েকে তো পছন্দ হবে না, কিন্তু এছাড়া তো সব গুণ আমার মেয়ের মধ্যে আছে। আর ওই বাদশা যেই কারণে হচ্ছে গরিব হয়েছিল, সেই ঘটনাটাই বলতেছি। তো এরকম হচ্ছে জেলে ভাবতে থাকে। তখন জেলে বাসায় যায়, বাসায় যাওয়ার পরে হচ্ছে ওনার বউকে বলে যে বউ, একটা কথা তুমি কি শুনেছো? তখন বউ বলে যে কী কথা? বলে যে বাদশা তো একজন মেয়ে খুঁজতেছে, এরকম এরকম। তো সবগুলা গুণই তো আমাদের মেয়ের মধ্যে আছে। ওকে তো আমরা অনেক পর্দা করাইছি, কেউ কখনো দেখেনি। ও সুন্দর, ও ধার্মিক, ও ভদ্র। তো তখন জেলের বউ বলেন যে এ কথা আপনি ভুলেও মুখে আনবেন না, বাদশা যদি শুনে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে, আপনি এটা কিভাবে বলতে পারলেন? তখন জেলে একটু আরও মন খারাপ করে। তখন তিনি বলে যে শুধুমাত্র আমি জেলে হওয়ার কারণে হচ্ছে আমার মেয়ের এত ভালো জায়গায় একটা বিয়ে হচ্ছে না। তখন তিনি অনেক কান্না করতে থাকে এবং মন খারাপ করেন। তখন হচ্ছে ওই জেলের বউ হচ্ছে তার মেয়েকে মাথায় হচ্ছে ফিতে করে দিতে থাকে, মানে মাথার চুলে তেল দিতে থাকে। তখন বলতে থাকে যে তুই কি এমন এমন একটা ঘটনা শুনছিস যে আমাদের রাজ্যের বাদশা সে তো মেয়ে খুঁজতেছে। তখন সেই মেয়েটা বলে যে তখন সেই মেয়েটা শুনে আর কি তার মার কাছ থেকে পুরো ঘটনা। আর বাদশার চরিত্র অনেক ভালো, বাদশা সম্পর্কে অনেক কিছু শোনার পরে তার খুব পছন্দ হয় জেলের মেয়ের। তখন সে বলে যে মা, এরকম হইলে তো সমস্যা নাই। তখন তার মা হচ্ছে তাকে মারে যে তুই এমন কথা কিভাবে বলতে পারলি, তুই কোথায় আর সে কোথায়? আমরা হলাম একজন জেলে আর সে হলো একজন বাদশা, এটা কি হয় নাকি? তুই এমন কথা বলেও মুখের কাছে আনবি না। তখন মেয়েটা অনেক কান্নাকাটি করে নামাজে, আর ভাবে যে ওই ওই বাদশাই যদি আমার স্বামী হইতো তাহলে কত ভালো হইতো। এরকম ভাবনা চিন্তা করে। তারপর হচ্ছে ওই বাচ্চার কাছে অনেক মানুষ হচ্ছে চিঠি পাঠায়। তো ওই মেয়েটাও হচ্ছে লিখে পাঠায়, একটা বিয়ের প্রস্তাব দেয় চিঠির মাধ্যমে, একজনের মাধ্যমে। তখন হচ্ছে সবাই, মন্ত্রীরা সবাই মিলে বাদশাকে বলে যে আপনি তো কাউকেই পছন্দ করেন না, এখন কী যুগ আসলো, জেলে টেলে থেকে শুরু করে যত নিচু এলাকার মানুষজন সবাই আপনার জন্য বিয়ের প্রস্তাব দিতেছে। মানে সবাই ঠাট্টা হাসি তামাশা শুরু করে বাদশাকে নিয়ে।
তখন বাদশার কাছে ওই চিঠিটা পৌঁছানো হয়। তখন বাদশা ওই লেখাটা দেখে খুব পছন্দ করে, যে অনেক সুন্দর করে লেখা, অনেক গুছিয়ে, অনেক মাধুর্য দিয়ে লেখাগুলো লেখা। তো ওনার কাছে খুব ভালো লাগে, কিন্তু বংশটা ওনার কাছে পছন্দ হয় না, যে একজন জেলের মেয়ে। এছাড়া সব কিছু ঠিক আছে। তো এই জিনিসটা ওনার মনের মধ্যে, যে একজন জেলের মেয়ে আমাকে কেন প্রস্তাব দিল আর কি। তো এটা একটা মনে মনে একটা অহংকারের মতন চলে আসে। আমি একজন বাচ্চা, সে একজন জেলে। তার এই অহংকারের জন্যই হচ্ছে তার একসময় খুব করুণ একটা পরিণতি হয়। তো গল্পটি শুনতে থাকুন। তারপর হচ্ছে, তো আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছে, কেউ বড়লোক কেউ গরিব হয়, কিন্তু মানুষের মাঝে আল্লাহ কখনোই হচ্ছে অহংকার পছন্দ করেন না। আল্লাহর এক সেকেন্ডও লাগে না মানুষকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট করতে। তো জেলের মেয়ে হচ্ছে সবসময় দোয়া করতো আর কি, যে আমরাও তো চাইলে বড়লোক হইতে পারতাম, সেও তো গরিব হইতে পারতো। তো সে একসময় জানে যে তার ওই প্রস্তাবটা হচ্ছে তাচ্ছিল্য করে ফিরিয়ে দেওয়া হয়। তখন সে হচ্ছে অনেক কষ্ট পায় এবং অনেক মনাজাতে দোয়া করে, যে আমরা তো বড়লোক হইতে পারি, সেও তো চাইলে একদিন গরিব হইতে পারে, এভাবে করেও তো আমাদের বিয়ে হইতে পারতো, এরকম ভাবতে থাকে। তো একদিন হচ্ছে ওনার কাছে একটা আংটি ছিল। ওই আংটিটা হচ্ছে ওনার বাদশার একটা চিহ্ন, যে উনি বাদশা। এছাড়াও তো ওনার চেহারা দেখেও সবাই চিনে। তারপর হচ্ছে ওই রাজকীয় আংটিটা উনি হচ্ছে একজন কর্মচারীর কাছে দিয়ে উনি ওয়াশরুমে যায়। তখন এই ফাঁকে শয়তান হচ্ছে মানুষের রূপ নিয়ে আসে, মানে ওই বাদশার রূপ নিয়ে আসে। শয়তান তো যে কোনো সময় যে কোনো কিছু রূপ নিয়েই আসতে পারে। তখন আসার পরে হচ্ছে ওই লোকটাকে বলে যে এদিকে আসো, দাও আমার কাছে আংটিটা দাও। তারপর আংটিটা দেয়। দেওয়ার পরে উনি পুরো রাজ্যে ঘোষণা দিয়ে দেয় যে আমার মতো দেখতে একজন লোক বের হবে, সে কিন্তু নকল। তোমরা দেখবে যে ওর কাছে আংটি নাই, তখন তোমরা ওকে ধরে মারবা, কারণ ও কিন্তু আসল বাচ্চা না, আসল বাচ্চা হইলাম আমি। তো শয়তানের এই কথা শুনে পুরো এলাকা এরকম ছড়িয়ে দেওয়া হয়। তো তখন ওয়াশরুম থেকে উনি বের হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে সবাই ধাওয়া করতে থাকে এবং মারতে মারতে নদীর কাছে ফেলে রেখে যায়। আর এই ফাঁকে শয়তান হচ্ছে ওনার রাজত্বে বসে পড়ে। তারপর হচ্ছে সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তারপর সে তার মতো করে চালায়। আর এইদিকে এই যে আসল বাদশা, তার কাছে কিন্তু আংটি নাই, ওনাকে এখন হচ্ছে ফেলে দেওয়া হয়েছে, মেরে হচ্ছে একটা নদীর পাশে ফেলে দেওয়া হয়েছে। তো ওই যে জেলে ছিল, ওই জেলে হচ্ছে ওই নদীর কাছ দিয়ে যাচ্ছিল উনি মাছ ধরতে। তখন হচ্ছে এই বাদশাকে উনি দেখতে পায়। দেখতে পাওয়ার পর উনি কি করে, এই বাদশাকে হচ্ছে উনি ওনার বাসায় নিয়ে যায়। তারপর সেবা দিয়ে সুস্থ করে তোলেন। কিন্তু উনি কিন্তু নিজের পরিচয় দিতে পারে না যে উনি একজন বাদশা, কারণ উনি যদি এখন পরিচয় দেয় তাহলে উনি ভাবে যে সবাই ওনাকে আবার মারবে। এই জন্য উনি হচ্ছে আত্মগোপন করে, উনি নিজের পরিচয় দেয় না। তারপর হচ্ছে যেই দিন হচ্ছে ওনার বাসায় এই বাদশা থাকা শুরু করে, সেই দিন থেকেই হচ্ছে ওই লোকের আয় রোজগারে অনেক বরকত হতে থাকে। উনি যখন মাছ ধরতে যায় তখন দেখে যে মাছ আগের থেকে 2 গুণ 3 গুণ করে উনি বেশি পাচ্ছেন। তখন ওই লোককে বলে, আপনি কি আমার কর্মচারী হিসেবে থাকবেন? দেখুন, মানুষের 1 সেকেন্ডও লাগে না কিন্তু বড়লোক থেকে গরিব হতে। যেমন বাদশা কিন্তু এত বড় রাজ্যের মালিক, তারপর এখন হচ্ছে ওই জেলের কর্মচারী হিসেবে জেলে তাকে অফার করছে যে আপনি কি আমার কর্মচারী হবেন, কারণ এখন ওনার অনেক মাছ উঠতেছে, এগুলো আপনি কীভাবে বিক্রি করবে, বা একজন মানুষ তো লাগে সাথে। তখন হচ্ছে ওই ওনাকে বলে যে আপনি আমার কর্মচারী হলে আমি আপনাকে এত টাকা করে দিব প্রতি মাসে। তখন ওই লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, এখন ওনার তো কিছু করার নাই, কোনো উপায় নাই। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তো এইভাবে করে হচ্ছে ওই বাদশা আত্মগোপনে জেলের বাসায় থাকে এবং কাজ করে। তো এমন করতে করতে অনেক বছর হয়ে যায়, মিনিমাম 1-1.5 বছরের মতন হয়ে যায়। তো এই ফাঁকে উনি তো নিজের পরিচয় কাউকে দিতেও পারে না, আর ওইদিকে হচ্ছে নকল যে শয়তান, সে হচ্ছে রাজ্য চালাতে থাকে, কারণ আংটি তো উনি পাবে না। তো এখন হচ্ছে উনি একদিন কি করে, যে আমি আমার আংটিটা হচ্ছে উদ্ধার করব, এই জন্য ওই শয়তানকে ধাওয়া করতে থাকে। ধাওয়া করতে করতে উনি ভাবে যে শয়তানের কাছ থেকে যেভাবেই হোক আমার আংটিটা উদ্ধার করতে হবে। তো শয়তানকে অনেক ধাওয়া করতে থাকে। তো শয়তানও দৌড়ায়, সেও দৌড়ায়। মানে প্রথমে হচ্ছে তার আংটিটা যখন নেওয়ার চেষ্টা করে, তখন ওই ভুয়া যে বাদশা, সে বলে যে দেখো দেখো আমার আংটি নিয়ে যেতেছে, এটা হচ্ছে চোর। তো
তখন একজন একজনের পিছনে দৌড়ায়, শয়তানের পিছনে আসল বাদশা দৌড়ায়, তার পিছনে জনগণ দৌড়ায়, এরকম একটা অবস্থা। তো দৌড়াইতে দৌড়াইতে একসময় হচ্ছে শয়তান ভাবে আমি তো বাতাসে মিলে যেতে পারবো, কিন্তু আংটি তো পড়ে যাবে, আংটি তো পেয়ে যাবে এখন, কারণ শয়তান তো যে কোনো সময় বাতাসে মিলে যেতে পারে। তখন সে হচ্ছে পাশে একটা নদী দেখতে পায়, সেই নদীতে সে হচ্ছে আংটিটা ফিক্কা মারে। ফিক্কা মারার পরে সে হচ্ছে দৌড়াতে দৌড়াতে সে হচ্ছে বাতাসে মিলিয়ে যায়। আর এইদিকে হচ্ছে আসল যে বাদশা সে ভাবে যে কোথায় চলে গেল। তখন কী করবে, সে আত্মগোপনে আবার জেলের বাসায় আসা লাগে। আর এইদিকে তো পুরো এলাকায় ছড়া যায় যে বাদশাকে খুঁজে পাওয়া যাইতেছে না, বাদশা কোথায় হারায় গেছে। তো এইদিকে হচ্ছে আংটিটা হচ্ছে একটা মাছের পেটে যায়। এই আংটিটা হচ্ছে এতটাই দামি ছিল আর এটার মধ্যে অনেক অলৌকিক শক্তি ছিল যে আংটিটা যেখানে যায় মানুষ তার জন্য পাগল থাকে। তো ওই আংটিটা যখন একটা মাছ খেয়ে ফেলে, ওই মাছের পিছে পিছে হচ্ছে সবগুলা মাছ ঘুরতে থাকে। তো এখন হচ্ছে ওই যে জেলে ছিল, জেলে হচ্ছে একদিন মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার পরে হচ্ছে অনেক মাছ ধরে, তার মধ্যে থেকে হচ্ছে একটা মাছের পেটের ভিতরে এই আংটিটা ছিল। আর এইদিকে হচ্ছে জেলে ওই আসল বাদশাকে বলে যে তুমি তো আমার এখানে অনেক দিন চাকরি করেছো, এখন তোমাকে আমি একটা অফার করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। তো তখন উনি বলে যে আমি চাই আমার মেয়েকে তুমি বিয়ে করো। তখন বাদশা ভাবে যে আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। আর এমনি মেয়ে সম্পর্কেও জানে যে মেয়ে খুবই ভালো, সব কিছুই মিলে যায়, যে মেয়ে কোনো দিনও কাউকে দেখা দেয় নাই, কোনো পুরুষকে। তখন ওনার পছন্দ হয়, উনি বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো জেলে এখন মাছ ধরছে, মাছ ধরার পর যেদিন বিয়ের দিন রাতে, তো ভাবে যে একটা বড় মাছ ছিল সবচেয়ে, ওই মাছের পেটের ভিতরে আংটিটা ছিল। তো ভাবে যে এটা হচ্ছে তার জামাইকে আজকে রাতে হচ্ছে তার মেয়ে রান্না করে খাওয়াবে। তো এই জন্য মেয়েকে বলে যে তুমি এই মাছটা তোমার আজকে স্বামীকে হচ্ছে রান্না করে খাওয়ায়ও। তো মেয়ে যখন মাছ কাটতে যায় তখন হচ্ছে ওই আংটিটা পায়। তো পাওয়ার পরে সে ভাবে যে আমরা তো অনেক গরিব মানুষ, তো আজকে তো আমার স্বামীকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আমি হচ্ছে আজকে এই আংটিটাই আমার স্বামীকে উপহার দিব। তো সে তার শাড়ির আঁচলে হচ্ছে গিট্টু দিয়ে রাখে। তারপর যখন হচ্ছে রাতের বেলা তাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর যখন তারা হচ্ছে একই রুমে বসে থাকে, তখন কেউ কারোর সাথে কথা বলে না। তখন একসময় হচ্ছে বাদশা তাকে জিজ্ঞেস করে যে আজকে তো আমি তোমার স্বামী, আমাকে কোনো কিছু বলতে পারো। তখন মেয়েটা চুপ করে থাকে, কিছু বলে না। বাদশা আবারও জিজ্ঞাসা করে যদি তোমার কখনো কাউকে পছন্দ থাকে আমাকে বলতে পারো। তখন হচ্ছে মেয়েটা অনেক পরে হচ্ছে বলে যে তার এই এলাকার একজন বাদশাকে তার খুবই পছন্দ ছিল, সে তাকেই মনে মনে স্বামী হিসেবে ঠিক করেছিল। তখন বাদশা খুবই অবাক হয়ে যায় যে কি বলে আর কি, কিন্তু বাদশা বুঝতে পারে না যে এই মেয়ে সেই মেয়ে যে হচ্ছে তার কাছে চিঠি লিখেছিল। তারপরে হচ্ছে ওই মেয়েটি তখন তাকে উপহার দিতে চায় যে আপনাকে আমি একটা ছোট উপহার দিতে চাই। তখন শাড়ির পাশে যে গিট্টু দিয়ে রেখেছিল আংটিটা, ওইটা খুলে হচ্ছে তাকে উপহারটা দেয় আংটিটা। তখন সেই আংটিটা দেখে উনি অবাক হয়ে যায় যে এই আংটি কোথায় পেল। তখন জিজ্ঞাসা করে যে এই আংটি, তখন আর কি উনি আংটিটা দেখে খুবই অবাক হয়ে যায় যে এই আংটিটা কোথায় পেল। তারপর হচ্ছে এই ফাঁকে উনি এটা দেখে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল, যেটা কিভাবে সম্ভব, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছিল। তখন হচ্ছে মেয়েটা ভাবে যে এই লোকটা কি পাগল নাকি, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কেন। তখন তার মার কাছে যায় যে দেখো মা, এই লোকটা তো বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তখন হচ্ছে বলে যে দেখি ওই আংটিটা আমার কাছে নিয়ে আয়, ও মনে হয় পাগলই হয়ে গেছে। তখন হচ্ছে আংটিটা তার মার কাছে নেয়। তখন ওনার যখন জ্ঞান ফিরে বলে যে তুমি আমার কাছে ওই আংটিটা আরেকবার নিয়ে আসো। তখন তার মা কী করে, এই ফাঁকে ওই আংটিটা নিয়ে একজন স্বর্ণকারের দোকানে দেখানোর সঙ্গে সঙ্গে উনি চিনতে পারে যেটা হচ্ছে বাদশার আংটি। তখন উনি পুরো এলাকায় মানে বলে দেয় যে ওদের বাসায় ওই আংটিটা আছে, ওরা নিশ্চয়ই বাদশাকে কিছু করে রেখেছে। তখন পুরো এলাকাবাসী হচ্ছে তাদের বাসাটা ঘেরাও করে ফেলে এবং বলে যে ওই আংটিটা বাদশার, এটা কীভাবে পেলো। আর ওই বাদশাও বলে যে আংটিটা আমার কাছে নিয়ে আসো। আর এলাকাবাসী যখন একত্রিত হয় তখন দেখতে পায় যে বাদশাই হচ্ছে তাদের বাসায়, এবং উনি ওনার সব কিছু হচ্ছে ফিরে পায়। এবং উনি ভুল বুঝতে পারে যে উনি একসময় অহংকার করেছিল যে আমি একজন বাদশা হয়ে কেন জেলের মেয়েকে বিয়ে করব। এই অহংকারের জন্যই হচ্ছে উনি গরিব হয়ে যায়
এবং আল্লাহ অনেক পরীক্ষার মাধ্যমে হচ্ছে তাকে আবার তার পুনরায় তার স্থান তাকে ফিরিয়ে দেন। এই গল্পটি থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে যে কখনো অহংকার করা উচিত না, কারণ অহংকারী ব্যক্তিকে হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর অহংকারের মাধ্যমে কিন্তু মানুষের পতন হয়, এক সেকেন্ডও লাগে না। এই জন্য হচ্ছে এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হলো অহংকার করা যাবে না এবং কাউকে ছোট করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঘটনাটি ছিল হজরত সুলাইমান আলাইসাল্লামের ঘটনা। তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সুলাইমান আলাইসাল্লামের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি যে ভালো লেগেছে। তো এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।